নমস্কার। দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায় প্রতি সপ্তাহের মতো এবারেও চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন আরও একটি পর্ব নিয়ে। একটু তাড়াতাড়ি মধ্যাহ্নভোজন সেরে চলে এসেছি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। এখান থেকে ধরে নেব বনগা লোকাল। আমার বাড়ি থেকে ক্যান্টনমেন্ট কাছাকাছি হয়, তাই বনগা বা হাসনাবাদ লাইনের ট্রেন ধরতে হলে আমি ক্যান্টনমেন্ট থেকেই উঠি। ওই তো ট্রেন ঢুকছে, আগে উঠে পড়ি, বাকি কথা যেতে যেতেই বলছি। উঠে গিয়েছি ট্রেনে। এবারে বলি, আজ আমার গন্তব্য মাঝের গ্রাম এবং আকাইপুর। রানাঘাট বনগা শাখায় নদিয়া সীমান্তে থাকা উত্তর 24 পরগনার এই জনপদ দুটিতে দুইভাবেই যাওয়া যায়, রানাঘাট হয়ে অথবা বনগা হয়ে। প্রায় সমান দূরত্ব, তবে এদিক থেকে বনগা হয়ে গেলে 1 কিলোমিটার মতো কম পড়ে। আমি তাই বনগা হয়েই যাচ্ছি। বনগায় গিয়ে আবার ধরে নেব বনগা থেকে রানাঘাট যাওয়ার ট্রেন। মাঝের গ্রামের নাম এমন কেন, সেটা নিয়ে অবশ্য আমি খুব ভালো একটা তথ্য পাইনি। গুগল কিছুই বলতে পারেনি। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে যেটুকু পাওয়া গেল তাতে সিংহভাগেরই মত বনগা রানাঘাট লাইনের প্রায় মাঝামাঝি অবস্থান এই জায়গার। রেল লাইন বা স্টেশন তৈরির সময় আশপাশের গ্রামের মানুষজন সকলেই চাইছিলেন তাদের গ্রামের নামই স্টেশন হোক। বিতর্ক এড়াতে তখন স্টেশনের নাম মাঝের গ্রাম রাখা হয়। তবে এর সপক্ষে প্রামাণ্য তথ্য আমার কাছে অন্তত কিছু নেই। কথা বলতে বলতে চলে এসেছি বনগা স্টেশনে। এবারে নেমে ধরে নেব 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা রানাঘাট লোকাল। বনগা থেকে ধরে নিয়েছি রানাঘাট লোকাল, ছেড়েও দিয়েছি ট্রেন। আমি আগে যাব মাঝের গ্রামে। সত্যিই দেখলাম রানাঘাট বনগার প্রায় মাঝামাঝি জায়গাতেই অবস্থান এই স্টেশনের। বনগা থেকে মিনিট 20 সময় লাগে মাঝের গ্রাম পৌঁছতে। শহর ছাড়াতেই বদলে গেল আশপাশের প্রকৃতি। এদিকটা সবুজে ভরা একেবারে, কৃষিক্ষেত, ফুল ফলের গাছ, তার মধ্যে দিয়ে ছুটে চলেছে ট্রেন। সবুজ প্রকৃতি ভালোবাসলে এই ট্রেন সফর অনবদ্য। দু চোখ ভরে সবুজে সংসার দেখতে দেখতে বিভোর হয়ে গিয়েছিলাম। সম্বিত ফিরে পেতেই দেখলাম ট্রেন ঢুকছে মাঝের গ্রাম স্টেশনে। মাঝের গ্রামে আমায় নামিয়ে দিয়ে রানাঘাট চলে গেল ট্রেন। মোটামুটি ফাঁকাই স্টেশন, তবে বেশ বৃষ্টি পড়ছে এখন। তার মধ্যেই আমায় স্টেশন থেকে বেরোতে হবে। আমি যাব ওভারব্রিজ পেরিয়ে স্টেশনের উত্তর দিকে, অর্থাৎ 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। স্টেশন থেকে বেরিয়েই চলে এসেছি পাশেই থাকা লক্ষ্মীনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারে। স্টেশন চত্বরে বেশ কিছু মিষ্টির দোকান আছে বটে, তবে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে জেনেছি এই দোকান এখানে পুরনো এবং বেশ নামকরা। প্রায় 90 বছর দোকানের বয়স। দোকানের মিষ্টির যে খুব বৈচিত্র্য আছে তা কিন্তু নয়, তবে গ্রামের মিষ্টির দোকানে যা যা পাওয়া যায় সে সবই আছে। এদিকে অবশ্য ছানা ভালো, তাই এখানকার রসগোল্লা এবং সন্দেশের স্বাদ এবং মানও ভালো হয়। এদেরও রসগোল্লা এবং সন্দেশের নাম আছে, ওরাই বললেন সেই দুটি খেয়ে দেখতে। তবে সেই দুটি মিষ্টি নিয়ে নেওয়া হলো, পরে সুন্দর জায়গা দেখে কোথাও খাওয়া হবে। মিষ্টির দোকান থেকে বেরিয়ে এবার মাঝের গ্রাম ভ্রমণের পালা। চলেছি এই এলাকায় সুবিখ্যাত গরিবপুর কালীবাড়ির দিকে। স্টেশন থেকে 1 কিলোমিটার মতো পথ, টোটো যায়, তবে আমি হেঁটেই চলেছি। মিনিট 10 মধ্যেই চলে এলাম গরিবপুর কালীবাড়ির কাছাকাছি। সামনের মোড় থেকে এবারে ডান দিকে ঘুরে যাব। মোড় দেখতেই একটা ভালো লাগা ছুঁয়ে গেল আমায়। কি সবুজ সুন্দর শান্ত পরিবেশ, তার মধ্যে দিয়ে ছায়া ঘেরা পথ। আজ অবশ্য রোদ তেমন নেই।
তবে এমন পথ হলে আমি তো মাইলের পর মাইল হাঁটতেই পারি। সুন্দর এই পথটা দিয়ে অবশ্য বেশি দূর যেতে হলো না, সামান্য এগিয়েই চলে এসেছি গরিবপুর কালীবাড়ির সামনে। এখানে একটি দোকান রয়েছে, এছাড়া আর কেউই কোথাও নেই। এবারে হাজির কালীবাড়ির এক্কেবারে দোরগোড়ায়, বড় বড় গাছের ছায়ায় ঢাকা গোটা চত্বর। কালীবাড়ি দেখতে দেখতেই একটু জেনে নেওয়া যাক এর ইতিহাস। প্রায় 250 বছরের পুরনো গরিবপুরের এই কালী মন্দির, যা তৈরি হওয়ার পিছনে রয়েছে এক দীর্ঘ ইতিহাস, যে ইতিহাস বাংলার শক্তি সাধনার নিরন্তর চর্চাকেই তুলে ধরেছে। কথিত আছে গরিবপুরের বাসিন্দা জমিদার তথা ডাক্তার যদুনাথ মুখোপাধ্যায়ের বড় ছেলে কুমারনাথ মুখোপাধ্যায় ছেলেবেলায় বাড়ি থেকে পালিয়ে তিব্বত চলে গিয়েছিলেন। সেখানে তিব্বতী তন্ত্র সাধনায় দীক্ষা নিয়ে তিনি পরে বাড়ি ফেরেন। যদুনাথ মুখোপাধ্যায় ছেলের বিয়ে দিলেও কুমারনাথ কিন্তু তার তন্ত্র সাধনা ছাড়েননি। স্থানীয় বরকনেতলায় ধ্যানমগ্ন থেকে তিনি সিদ্ধি লাভ করেন। এলাকাবাসীর কাছে পরিচিত হয়ে ওঠেন নতুন নামে, স্বামী ব্রহ্মানন্দ। তিনি জাগ্রত এই গরিবপুর কালী মন্দিরের প্রতিষ্ঠাতা। কুমারনাথ বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়েরও বন্ধু ছিলেন বলেও শোনা যায়। এবারে চোখ রাখা যাক কালী মন্দিরের গর্ভগৃহে। এখানে দেবী শিবের বুকে হাঁটু গেড়ে বসে আছেন, আর চৌকো আসনের নিচে 5টিরও বেশি মৃত মানুষের খুলি রয়েছে। ভক্তদের দাবি এই খুলিগুলো অতি প্রাচীন। এখানে দেবী মূর্তির পিছনে রয়েছে ধ্যানমগ্ন একটি বুদ্ধের মূর্তিও। দেবী মূর্তি ঢাকা না থাকায় যে কোনো সময় দর্শন করতে পারেন ভক্তরা। তবে এখানে কিন্তু দেবীর ছবি তোলা নিষিদ্ধ। দেবীর ছবি ঘরে রাখাও বারণ। আমিও সামাজিক মাধ্যম থেকে যে ছবিগুলি পেয়েছি সেই দেবীর ছবি দিয়েছি দর্শকদের জন্য। জনশ্রুতি, দেবী নিজে স্বপ্নাদেশে মন্দিরের আশেপাশে বাড়ি করতে নিষেধ করেছেন, তাই এই মন্দিরের আশেপাশে তেমন কোনো বাড়িঘরদোর নেই, বরং মন্দিরের আশপাশ গাছগাছালিতে ভরা। বড় চমৎকার পরিবেশ। দেবীর এই স্বপ্নাদেশটি আমার বেশ পছন্দ হয়েছে, কারণ সেই জন্যই এখানে সবুজ এখনও এত গভীর, এত সমৃদ্ধ। তবে তার মধ্যেও একটা নির্মাণ হতে দেখলাম, যেটা বেশ একটু চিন্তার। এবারে মনে হলো মিষ্টিটা এখানেই খাওয়া যাক। এই চত্বরে একটি গাছের ছায়ায় দাঁড়িয়ে বের করে ফেললাম মিষ্টিগুলি। 2টি মিষ্টি আছে। গরিবপুর কালীবাড়ির এই যে জায়গাটা, সেটা কিন্তু অপূর্ব। পুরোটা সবুজে ঢাকা, খুব বেশি লোকালয় নেই, লোকালয়ের একটু বাইরে প্রচুর গাছপালা, নানান রকমের গাছপালা, বিশেষ করে আম গাছ, কাঁঠাল গাছ, অন্যান্য বিভিন্ন ফলের গাছ, চারিদিকে ছাওয়া। তো এরকম একটা ছায়া ঘেরা সুন্দর জায়গা। আজকে অবশ্য একটু মেঘলা মেঘলা বৃষ্টি পড়ছিল, তো তার মধ্যে কেউ কোথাও নেই। এই জায়গাটাই দেখলাম মিষ্টি খাওয়ার জন্য খুব উপযুক্ত জায়গা হবে। মিষ্টি তো আমরা নিয়েছি, আপনারা দেখেছিলেন মাঝেরগ্রাম বাজার থেকে, স্টেশন বাজার থেকে। সেই মিষ্টি খাওয়া হোক। এদিকে কিন্তু মিষ্টি খুব ভালো, বিশেষ করে ছানা খুব ভালো এদিকটা। আমি তো গোবরডাঙ্গার ছেলে, ফলে এই অঞ্চলটা আমার মোটামুটি একটু জানা। তো এইদিকে আমাদের কাঁচাগোল্লা যেটা, সেটা খুব সুন্দর হয়। রসগোল্লারও খুব স্বাদ অন্য জায়গার তুলনায় একটু আলাদা এবং ভালো। নেওয়া হয়েছে ওদের অনুরোধে, রসগোল্লাই নেওয়া হয়েছে, আর সন্দেশ নেওয়া হয়েছে, মাখা সন্দেশ। তো আগে একটু রসগোল্লাটা খেয়ে দেখা যাক কীরকম কী রসগোল্লা এইখানটার। এদিককার রসগোল্লা তো স্পঞ্জ বা সাদা হয় না, একটু লালচে ধরনের হয়, নরম হয়, ভালো। যেরকম এদিককার রসগোল্লা হওয়া উচিত সেই রকম রসগোল্লাই কিন্তু এদিকে হয়েছে, ভালো খেতে। এবার হচ্ছে মাখা সন্দেশের পালা। মাখা সন্দেশ মাখা সন্দেশটিও খুব সুন্দর। মাখা সন্দেশ বনগাঁয় খুব বিখ্যাত, বনগাঁর কাঁচাগোল্লা বলে। বনগাঁ এখান থেকে খুব দূরে নয়, যাতায়াতের পথে আমরা তো আসার পথে দেখলাম বনগাঁ। তো কাঁচাগোল্লাটাও ভালো, মাখা সন্দেশ বা কাঁচাগোল্লা যাই বলুন, খেয়ে কিন্তু বেশ ভালো লাগছে। দাম কাঁচাগোল্লা 300 টাকা কেজি, আর রসগোল্লায় 10 টাকা, 7 টাকা, 10 টাকা, 15 টাকা, 3 রকমের রসগোল্লা ওদের আছে। তাহলে আমি একটু মিষ্টি মিষ্টি খাই।
এই জায়গার এই সবুজ প্রকৃতিটা একটু উপভোগ করি, তারপর অন্য জায়গায় যাব। তার আগে একটু মিষ্টি খাওয়া। গরিবপুর কালীবাড়ি চত্বর থেকে এবার রওনা দিলাম আমি। সেই সবুজ ছায়ামোড়া পথ ধরেই চলেছি। এখন যাচ্ছি আবার স্টেশনের দিকে। সেখান থেকে ধরে নেব চামটা যাওয়ার পথ। আমার পরের গন্তব্য চামটা বিল। স্টেশন থেকে বেশ খানিকটা এগোতেই সুন্দর হয়ে গেল পথ। গ্রাম বাংলার এই অংশে ঘুরতে এলে এটি একটা বড় পাওনা। এই যে সুন্দর সবুজ, দেখুন কি অপূর্ব এই সবুজ প্রকৃতি, এটাই তো পাওয়া। এটার জন্যই বারবার ফিরে আসা গ্রাম বাংলার এই সমস্ত অঞ্চলগুলোতে। নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা সীমান্তে থাকা এই অঞ্চলগুলি বড় সবুজ। দারুণ লাগছে এই পথ দিয়ে হেঁটে। এখন চলেছি চামটা বিলের দিকে। গরিবপুর কালীবাড়ি থেকে চামটা বিল কিন্তু প্রায় 2 কিলোমিটার রাস্তা। আমি হেঁটেই যাচ্ছি, কারণ এই রাস্তায় আমার মনে হলো যে টোটো বা অন্য কোনো যানবাহনে চড়ে যাওয়াটা ঠিক হবে না। খুবই একটা ভালো জিনিস। এই যে একটা সুন্দর তাল পড়ে আছে রাস্তার উপরে, এই দেখুন। এই যে এই তালটা কুড়িয়ে পেলাম, রাস্তায় পড়েছিল, দারুণ। এটা বাড়ি নিয়ে যাই, সুন্দর তালের বড়া হবে। আচ্ছা, যেটা বলার জন্য আমি ক্যামেরা আমার দিকে ফেরালাম, সেটা হচ্ছে যে এদিকে যদি যাই আমাদের টোটো কিন্তু আছে। হ্যাঁ, রাস্তায় প্রচুর টোটো চলে, অজস্র অসংখ্য টোটো আছে। তো আপনাদের যাওয়ার কোনো অসুবিধা হবে না। আমি একটু হেঁটে যাচ্ছি বটে, স্টেশন হয়ে আবার যেতে হচ্ছে চামটা বিলের দিকে। তাহলে যাই আমরা আগে ওদিকে, তারপরে দেখি। হ্যাঁ, নিয়েছে কিছু, তুমি বড় হও, তোমাকে ওটা কিনে দেওয়া হবে। একজন খুদে সে রাস্তা দিয়ে যেতে যেতে আমার ক্যামেরা দেখে জিজ্ঞেস করলো কত নিয়েছে। ভালো, স্কুল ছুটি হয়েছে তো। যাই হোক, এই সুন্দর রাস্তা দিয়ে এই সবুজের মাঝে হাঁটতে হাঁটতে যাচ্ছি, দারুণ লাগছে। চলুন চামটা বিলে গিয়ে দেখি কী আছে সেখানে। মিনিট 20 হেঁটে চলে এসেছি চামটা বিলের কাছে। চামটা বিল এমনিতে বিশাল, তবে এর অধিকাংশই এখন কচুরিপানায় ভরা। একটা অংশকে কচুরিপানা মুক্ত করে রাখা আছে। আমি এগোলাম সেই দিকেই। বিলের পাড় দিয়ে গাছের সারি, তার মধ্যে দিয়ে পায়ে চলা পথ। জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আমি সেই পায়ে চলা পথ ধরেই এগোলাম। তবে একটু আগে বৃষ্টি হয়ে গিয়েছে তো, তাই একটু পিচ্ছিল পথ। শীতের সময় বা শুকনো সময় এলে কিন্তু নিশ্চিন্তে হাঁটা যাবে এই পথে। বিলের ওপাশে কিছু বাড়িঘর থাকলেও এদিকে কিন্তু শুধুই সবুজ। এই যে কচুরিপানা মুক্ত বিলের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, তাই বিলের 2 বা 3 শতাংশ এলাকা মাত্র। তাহলে বুঝে নিন এই বিল কত বড়। বেশ খানিকটা হেঁটে চলে এসেছি অনেকটা। এদিকে একটা ব্যারেজ মতো রয়েছে দেখলাম, খুব সম্ভবত কচুরিপানাকে আটকাতেই ব্যবস্থা।
ওই ব্যারেজের ওপর উঠে তাকাতেই খুব সুন্দরভাবে ধরা দিল বিলের অনেকটা অংশ। একদিকে কাজল কালো টলটলে জল, অন্যদিকে সবুজ কচুরিপানা এবং জলজ উদ্ভিদের ভরা সংসার। যেদিকেই তাকাই শুধু চোখের আরাম। শান্ত নির্জন পরিবেশ, পাখপাখালির কুজন, মন ভালো হওয়ার জন্মদিন যেন আজ। এবারে ফিরে যাওয়া যাক রাস্তার দিকে। বড় রাস্তার ওপাশেও কিন্তু চামটা বিলের অনেকটা অংশ, সেও চলে গিয়েছে বহু দূরে। তবে এদিকে কচুরিপানার দাপট একটু বেশি। এই বিল যদি আরও পরিষ্কার করে রাখা যেত, তাহলে এই সবুজ সুন্দর পরিবেশে কিন্তু পর্যটকদের আরও আকর্ষণীয় করে তুলত তা। তবে আমাদের বাংলায় পর্যটন নিয়ে তেমন ভাবনা নজরে আসে কই। এবারে রওনা দিলাম চামটা বিল দেখে। যাচ্ছি মাঝের গ্রাম স্টেশনে। চলে এসেছি আবার মাঝের গ্রাম স্টেশনে। এবারে এখান থেকে ট্রেন ধরে আমি যাব পরের স্টেশন আকাইপুরে। ধরে নিয়েছি ট্রেন। মাঝের গ্রাম থেকে কিন্তু টোটোতেও সহজেই আকাইপুর চলে আসা যায়। তবে আমি ট্রেনে এলাম দুটি কারণে। প্রথমত, এই সময় একটা ট্রেন ছিলই, তাতে অনেকটা সময় বেঁচে গেল। টোটোতে এলে প্রায় মিনিট 15 সময় লাগতো, যেটা ট্রেন 2 মিনিটে এনে দিল। দ্বিতীয়ত, খরচও কমে মাত্র 5 টাকায় হয়ে গেল। যাই হোক, আকাইপুরে কিন্তু ঢুকে গিয়েছি আমি। স্টেশন থেকে নেমে চলেছি ব্যাসপুরের দিকে। এখানে আছে একটি মন্দির কমপ্লেক্স। সকলেই বললেন খুব সুন্দর নাকি সেটা দেখতেই যাওয়া। স্টেশন থেকে এই 1 কিলোমিটার মতো পথ। টোটো আছে, তবে আপনারা তো জানেন আমি হাঁটতেই পছন্দ করি। ব্যাসপুরের এই মন্দিরটি রাধাকৃষ্ণ মন্দির বলে পরিচিত হলেও এখানে কিন্তু বিভিন্ন দেবদেবীর সহাবস্থান রয়েছে। চলুন আগে মন্দিরটির বাইরের অংশটি ঘুরে নেওয়া যাক। এমন প্রত্যন্ত এলাকায় এমন একটি সুদৃশ্য এবং বিশালকায় মন্দির রয়েছে আগে জানতামই না। তবে এই মন্দিরের বয়স খুব বেশি নয়। দিল্লির এক আইনজ্ঞ তার মায়ের জন্য এই মন্দিরটি বানিয়েছেন বেশ কয়েক বছর আগে। বেশ অনেকটা জায়গা জুড়েই মন্দিরের অবস্থান। মূল মন্দিরের একপাশে শিবের অবস্থান। অন্য পাশে আছেন মা মনসা। মন্দির চত্বরে রয়েছে একটি বিশাল রথ।
এবার যাওয়া যাক মন্দিরের ভিতরে। ভিতরেও রয়েছেন অনেক দেবদেবী। মন্দিরের প্রধান পুরোহিত ঘুরে দেখাচ্ছিলেন সবকিছু। আকাইপুর মন্দির তো দেখা হলো। সন্ধ্যের দিকে এই মন্দিরে অবশ্য বেশ ভিড় জমে, তবে আমরা ফাঁকা ফাঁকাই মন্দির দর্শন সেরে নিয়েছি। ব্যাসপুরের মন্দির দেখে চলে এসেছি স্টেশনে। আবার স্টেশনের দক্ষিণ দিকে আকাইপুর পঞ্চায়েতের দিকে চলেছি আমি এখন যাব দ্বারবাসিনী বিল, যা পঞ্চায়েত ছাড়িয়ে আরও কিছুটা এগিয়ে গিয়ে পাবো। স্টেশন থেকে মিনিট 15 হেঁটে চলে এসেছি দ্বারবাসিনী বিলের কাছে। ওই তো সামনেই দেখা যাচ্ছে সুবিশাল সেই জলাশয়। এখান থেকে দেখলে মনে হয় বড় কোনো নদী। এই বিলের ধারটিও বেশ চমৎকার। এদিকটায় লোকালয় থাকলেও তা বিলের একেবারে ধার ঘেঁষে নয়, তাই এই জলাশয়ের সৌন্দর্য এখনও অনেকটাই অক্ষত। বিলের ওপারটায় সবুজের বিস্তার চোখে পড়বার মতো। বিলের জলে নৌকায় ভাসমান কচিকাচার দল। সব মিলিয়ে এই পড়ন্ত বিকেলে আমার তো জায়গাটা বেশ ভালো লেগে গেল। এই যে আকাইপুরের দ্বারবাসিনী বিল বেশ চমৎকার, সুন্দর। অনেকে বা এলাকার মানুষজন একে আকাইপুর বাওড়ও বলে থাকেন। বাওড় শব্দের স্থানীয় অর্থ হচ্ছে অশ্বক্ষুরাকৃতির হ্রদ। এই অঞ্চলে কিন্তু এই ধরনের বাওড় বা অশ্বক্ষুরাকৃতির হ্রদ প্রচুর আছে। সংখ্যায় সেটা প্রায় 100-র কাছাকাছি পৌঁছে যেতে পারে। আসলে এই অঞ্চল তো নদীমাতৃক দেশ, প্রচুর নদী ছিল একসময় এখানে। সেই নদীর অনেকগুলি এখন আর নেই, কিন্তু তাদের গতিপথটা রয়ে গিয়েছিল। সেই গতিপথের কিছু কিছু অংশে এখনও এই ধরনের এই অশ্বক্ষুরাকৃতির হ্রদের সৃষ্টি হয়েছে বা রয়ে গিয়েছে। এটাও তেরকমই এরাও সেরকমই একটা অশ্বক্ষুরাকৃতির হ্রদ। খুব ভালো, জায়গাটা খুব সুন্দর। এই দেখতেই পাচ্ছেন নিরিবিলি নির্জন পরিবেশ। ওপাশটায় প্রচুর সবুজ। ওপাশটা যাওয়াটা একটু মুশকিল, অনেকটা ঘুরে যেতে হবে, কিন্তু ওপাশটা প্রচুর সবুজ। এদিকে একটু লোকালয় থাকলেও এই জায়গাটা নির্জন। সব মিলিয়ে বিকেলটা ভালোই কাটছে। হ্যাঁ, দারুণ জায়গাটা। একটু যদি আপনারা আসেন আকাইপুর বেড়াতে এলে কিন্তু অবশ্যই এই দিকটা অনেকেই আসেন না, ওই ব্যাসপুরের মন্দির দেখেই চলে যান, কিন্তু এই দিকটাও আসবেন। আকাইপুরের এই বিলটা বা এই বাঁওড়টা সত্যিই খুব সুন্দর জায়গা। খুব তৃপ্তি পেলাম শেষ বিকেলে এখানে এসে। বিলের ধারে বসে রইলাম বেশ কিছু সময়। স্থানীয়দের সঙ্গে একটু গল্প গুজবও হচ্ছিল, ভালোই লাগছিল। তবে মেঘলা দিন তো, আলো কমে এসেছে, খিদেও পেয়েছে বেশ। এবার তাই বেরোনো যাক এখান থেকে। চলেছি আবার আকাইপুর স্টেশনের দিকে।
এমনিতে আকাইপুর এদিককার স্বাভাবিক সবুজে ভরা একটা সুন্দর গ্রাম, তবে আশপাশের বাড়িঘর দেখে মনে হচ্ছে বেশ সমৃদ্ধ গ্রাম। দেখুন না, রাস্তার ধারে কত বড় বড় সুন্দর সুন্দর বাড়ি, প্রচুর গাছপালা, তার মাঝেই সুদৃশ্য বাড়িগুলি জানান দেয় এই এলাকায় রুচিশীল এবং অবস্থাপন্ন মানুষজনের বাস। চলে এসেছি স্টেশনের কাছাকাছি। আগেই বলেছিলাম খিদে পেয়ে গিয়েছিল খুব। এবারে চলে এসেছি এই তুমি রবে নীরবে রেস্টুরেন্টে। আসলে রেস্টুরেন্টের এমন অদ্ভুত নাম দেখেই একটু কৌতূহল হলো, তুমি রবে নীরবে। এমনিতে খুব বড়সড় কিছু নয়, এই এলাকায় যেমনটি হওয়ার কথা তেমনই। বিকেল 5:30টারও বেশি বাজে, এখনও বিরিয়ানি ছাড়া কিছুই তেমন রেডি হয়নি। বিরিয়ানি খাবো না শুনে একটু অবাক হয়ে ওরা বললেন মোমো দিতে পারবেন। অগত্যা চিকেন মোমোই নেওয়া হলো। এই রেস্টুরেন্টে অবশ্য পাওয়া যায় অনেক কিছুই, কিন্তু আমায় তো ফিরতে হবে। এখানে ট্রেন প্রায় 1 ঘন্টা পর পর। মোমোর স্বাদ মোটামুটি, আমি এখানে সাংঘাতিক ভালো কিছু আশাও করিনি। 50 টাকা প্লেট। মোমো খেয়ে চলে এসেছি স্টেশনে। ট্রেন আসতে আর খুব বেশি সময় নেই। এখানে প্ল্যাটফর্ম কিন্তু একটি, মাঝের গ্রামে কিন্তু 2টি প্ল্যাটফর্ম ছিল, সেখানে অবশ্য ট্রেনের ক্রসিং হয়। ওই তো ঢুকছে রানাঘাট বনগাঁ লোকাল, ধরে নি ট্রেন তাহলে। রওনা দিলাম আকাইপুর থেকে। এই ট্রেনে যাব বনগাঁ পর্যন্ত, সেখান থেকে ধরে নেব বনগাঁ শিয়ালদহ লোকাল। এবারে বলি এখানে আসা যাওয়ার ব্যাপারে। মাঝের গ্রাম বা আকাইপুর বনগাঁ রানাঘাট শাখার পাশাপাশি 2টি স্টেশন। দুরকমভাবেই ট্রেনে এখানে আসা যায়। শিয়ালদহ বা দমদম থেকে রানাঘাটগামী যে কোনো লোকালে রানাঘাট অথবা শিয়ালদহ বা দমদম থেকে বনগাঁ লোকাল ধরে বনগাঁ পৌঁছে পাল্টাতে হয় ট্রেন। রানাঘাট বা বনগাঁ থেকে মাঝের গ্রাম ট্রেনে প্রায় একই দূরত্ব। গাড়িতে বা বাইকে এলে দুভাবেই আসা যায়। যশোর রোড ধরে বনগাঁ বা তার আগে নহাটা গোপালনগর হয়ে আসা যায় আকাইপুর বা মাঝের গ্রামে। এছাড়াও কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে জাগুলিয়া এসে সেখান থেকে 34 নম্বর জাতীয় সড়ক ধরে চাকদহ, সেখান থেকে চাকদা বনগাঁ রোড ধরেও এই 2 জায়গাতেও পৌঁছানো যায়। মাঝের গ্রামে কিন্তু খাওয়া দাওয়ার তেমন ভালো ব্যবস্থা কিছু নেই। আমি অবশ্য ভাত খেয়েই বেরিয়েছিলাম। ছোটোখাটো মিষ্টির দোকান কিছু আছে, কিন্তু ভাতের হোটেল বা ভালো রেস্টুরেন্ট তেমন কিছুই নেই। আকাইপুর স্টেশনের কাছে কিছু দোকানপাট আছে বটে, তবে দিনের বেলা বিরিয়ানি ছাড়া তেমন কিছু মেলা মুশকিল। সন্ধ্যের পরে রোল, চাউমিন ইত্যাদি মিলবে। থাকার কোনো ব্যবস্থা কিন্তু এখানে নেই, থাকার তেমন প্রয়োজনও পড়ে না। দিনের দিন এসেই ঘুরে যাওয়া যায় সহজেই। দিনভর সবুজ প্রকৃতির মাঝে দারুণ বেড়ালাম। অনেকে বলতেই পারেন এখানে এমন কি আর আছে, কিন্তু আমার কাছে এই সুন্দর শান্ত সবুজ প্রকৃতি অরূপ রতন। তাই দিনভর বেরিয়ে আজ খুবই তৃপ্ত আমি। এই পর্ব তাহলে এই পর্যন্তই থাক। আবার ফিরে আসব সামনের বুধবারে অন্য কোথাও যাওয়া এবং খাওয়ার সুলুক সন্ধান নিয়ে। ততক্ষণ আপনারা কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া।